আজকের যে পাঠ্য আলোচনা সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতাটি জানবার আগে কবিতার কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। কবিতার বৈশিষ্ট্যগুলির মধ্যে কতগুলো জিনিস এখানে লিখে দিয়েছি, কতগুলো জিনিস তোমাদেরকে আমি মুখে বলছি। আচ্ছা, প্রথমেই দেখো এই যে নামটা রয়েছে, এই নামের সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। এমন কোনো বাঙালি নেই, ইভেন একটা মূর্খ পর্যন্ত নেই যে এই নামের সঙ্গে পরিচিত নয়। কথায় কথায় বলবে এত পড়ছিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেই, তুই না পড়ে কি করেছিস? ওইসব মানুষগুলাই হচ্ছে সমাজের কাঁটা, ওইসব মানুষগুলাই সমাজের কাঁটা। দেখবে ওই এখানে যে আমি মানে মাধ্যমিকের সময় রাত্রি 10টা পর্যন্ত ক্লাস করি, সকাল বিকাল করি, কত লোক কত কথা বলেছে। আমি কিন্তু থেমে নেই এবং থামবো না, যে যা করছে বলুক। আমার একদিন সময় আসবে বলার, আমি সেই সময়ের অপেক্ষা করছি। যাই হোক, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনে না এমন কেউ নেই। আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কবিতার যে ধরন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, ওনার ব্যাপারে একটু জানবার আগে এই কবিতাটা হচ্ছে কি ধরনের কবিতা সেটা জানবো। আমরা এই প্রথম এমন একটা কবিতা পাচ্ছি যে কবিতার মধ্যে অনেক বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। কি বৈশিষ্ট্য? ম্যাজিকের মতো দেখবে কিভাবে কত কঠোরভাবে পরিশ্রম করলে এরকম একটা কবিতা লেখা যায়। প্রথমত বলে রাখি যে এই যে কবিতাটা, এটা হচ্ছে একটা সনেট ধর্মী কবিতা। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, স্যার সনেটটা আবার কি জিনিস? সনেটের বৈশিষ্ট্য রয়েছে। তোমাদের বলি, সনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। দুটোর বৈশিষ্ট্য আলাদা। দেখো এ পাশে লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি, যারা ক্লাসে আছেন তারা কিন্তু অসুবিধায় পড়বেই পড়বে, তারা হয়তো তুলবে কিন্তু বুঝতে পারবে না। শেক্সপিয়ারিয়ান সনেট কি? শেক্সপিয়ারিয়ান সনেটকে একটা কবিতাকে চারটি ভাগে ভাগ করা হয়। দেখো প্রথম 4 লাইনকে বলা হয় চতুষ্ক। দেখো চতুষ্ক চতুষ্ক চতুষ্ক, নাকি 4 লাইন করে ডিভাইডেড রয়েছে, এবং লাস্টে রয়েছে দ্বিপদিকা, অর্থাৎ কাপলেটও বলতে পারো তোমরা। কোন কাপলেট? এই চায়ের কাপলেট নয়। অনুপম রায়ের একটা গান আছে না, ওই চল রাস্তায় সাজি ট্রাম লাইন, ওই গানটায় দেখবে কাপলেট শব্দটি উচ্চারণ করা হয়েছে। শুনবে একটু, যদি বাড়িতে যে সময় পাও, রিলস বাদ রেখে যদি একটু সময় পাও দেখবে। চলো, এই হচ্ছে কি শেক্সপিয়ারিয়ান সনেট, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এবং আমরা আমরা এই কবিতায় যে সনেটটিকে পড়বো সেটাকে বলা হচ্ছে কি ইটালিয়ান সনেট। এবং তার বাংলা পরিপ্রেক্ষিত প্রথম যে কবি করেছেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি কে? মাইকেল মধুসূদন দত্ত। এই ইটালিয়ান সনেটের মধ্যে দুটি ভাগ রয়েছে। প্রথম 8 লাইনকে হিসাব করে দেখো, 1 2 3 4 5 6 7 8। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যেভাবে এখানে আজকে তোমাদের ক্লিয়ারিফিকেশন দেবো এই সনেটের ব্যাপারে, স্কুলে একটা লাইনও বলবে না। আমি কথা, এটা আমি জানি, আগের বছরও হয়েছে, এবছরও তাই হবে। তোমরা যদি অন্য স্কুলে যাও তাইও দেখতে পাবে। চলো দেখো, এখানটায় 8খানা লাইন রয়েছে। এই 8খানা লাইনকে বলা হয় অষ্টক। কি বলা হবে? অষ্টক বলা হবে। লাস্টের 6খানা লাইনকে বলা হবে কি শতক। কি বলবো? শতক বলবো। এইগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে আসতে পারে। শতক হয়েছে? শতক, ফটক না, না শতক, শতক, শতক। আচ্ছা, অষ্টক আর শতক, নাকি? এই অষ্টক শতক আমরা এটাকে আমরা একটু এক পাশে রাখছি, কারণ এটা এই ধর্মী কবিতা আমরা এখন পড়বো না। যেটাকে পড়বো সেটার একটু বিশ্লেষণ নিয়ে নিই। এই অষ্টকের প্রথম 8 লাইনের কবিতার ব্যাখ্যা পাবো, অর্থাৎ এই কবিতার মাধ্যমে কি বলতে চাইছে তার ব্যাখ্যা পাবো প্রথম 8 লাইনে। শেষ 6 লাইনে আমরা কি পাবো? শেষ 6 লাইনে পাবো সমাপ্তি। সমাপ্তির ব্যাখ্যা ধীরে 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 বহিত হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই অষ্টকে এবং শতকে, এটাকে সনেট ধর্মী কবিতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সনেট ধর্মী কবিতা। অষ্টক মানে 8, শতক মানে হচ্ছে 6, 8 আর 6 কত হয়? 14। এখানে চতুষ্ক 4 3 12 আর 2 কত? 14। ম্যাজিক্যালি একটা লাইন তোমরা গুনে দেখো দেখি কটা বর্ণ আছে। বর্ণ না, বর্ণ, বর্ণ তো একটা আছে আমাদের এখানে। বর্ণ কটা আছে? কোন শব্দ নয়। কটা আছে? কটা আছে বর্ণ? অনেকগুলো আছে। একটা লাইনে কটা বর্ণ আছে একটু হিসাব করে বল দেখি।
14টা, প্রত্যেকটা লাইনে 14টা করে বর্ণ পাবে, এর বেশি পাবেই না। একবার ভাবতে পারো কবিতা কিভাবে লেখা হয়েছে, 14 লাইন, 14টা বর্ণ একটা লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি সনেটের বৈশিষ্ট্য। তাহলে সনেটের কি কি বৈশিষ্ট্য জানলাম। কবিতা কি হবে, কত লাইনের, 14 লাইনের কবিতা। আমরা যে কবিতা বলবো সেটা হচ্ছে কি ইটালিয়ান, ঠিক আছে, ওটাকে আবার পেট্রিয়টও বলা হয়, পেট্রিয়ট কবি সনেটও বলা হয়। আচ্ছা, বাংলা ভাষায় কে প্রথম রূপান্তর করেছেন, মাইকেল মধুসূদন দত্ত, নাকি? এই হচ্ছে কি সনেটের প্রত্যেকটা লাইনে কটা করে বর্ণ পাবো আমরা, 14টা করে বর্ণ পাবো। প্রথম 6 লাইনে আমরা কি পাবো, তার ভাব বিষয়, এবং শেষ এই প্রথম 8 লাইনে এবং শেষ 6 লাইনে কি পাবো, পরিসমাপ্তি। এটা হচ্ছে কি সনেটের বৈশিষ্ট্য। এবং এই সনেটের যে আবিষ্কর্তা মাইকেল, মানে বাংলার আবিষ্কর্তা বলবো আমরা, ঠিক আছে, এই আবিষ্কর্তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা লেখার অনেকগুলি কারণ আছে, আমি তোমাদের ক্লাস 10-এ অভিষেক পড়ানোর সময় কিন্তু বলেছিলাম, কিছুটা হলেও কতটা মনে আছে জানি না। এই মাইকেল মধুসূদন দত্ত জন্ম 25শে জানুয়ারি 1824, মৃত্যু 1873 29শে জুন, নাকি? তো কবি কিন্তু মানে আমরা যত কবিকে দেখেছি, যত মানে জ্ঞানী মানুষকে দেখেছি, অধিকাংশ জনই গরিব বাড়িতে বিলং করেছে, দেখেছো কিন্তু আমরা। ইভেন বিদ্যাসাগর বলো, স্বামী বিবেকানন্দ বলো, খুব একটা কিন্তু বড় পরিবার নয়, নাকি? কিন্তু এখানে আমরা মাইকেল মধুসূদন দত্তকে যদি তাকাই, ইনি কিন্তু, এনার বাবা ছিল একজন কোর্টের উকিল, ঠিক আছে। রবীন্দ্রনাথ বল্লভ বাড়ি ছিল। বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মাতা হচ্ছে জাহ্নবী দেবী। বাবা কি রাজনারায়ণ দত্ত, মাতার নাম কি জাহ্নবী দেবী। এই কবির জন্ম হয় যশোর জেলায়, ঠিক আছে, যশোর জেলায় কবির জন্ম হয়। কবি বাঙালি কবি, কিন্তু দেখো এই যে আমি লিখেছি রিচার্ডসন, ইনি মানে কে, মাইকেল মধুসূদন দত্ত প্রথম থেকেই কিন্তু সাহিত্য প্রেমিক ছিলেন, বাংলা ভাষাকে খুব ভালোবাসতেন, নাকি? বাংলা ভাষাকে খুব ভালোবাসতেন। তোমরা ক্লাস 6-এ, সরি 6 নয়, ক্লাস 7-এ তোমরা বঙ্গভূমির প্রতি পেয়েছো, ক্লাস 8-এ চিঠি পেয়েছো। ওই যে যাওয়ার সময় যে সবাই চিঠি লিখেছিল, মনে আছে? সবাই চিঠি লিখেছিল, যে ক্লাস 8-এর কবিতাটা, গল্পটা পড়ে দেখো, চিঠি চিঠি, হ্যাঁ কবিতা, মানে এটা মনে আছে, তার ভাব বিষয়টা মনে নেই, যাই হোক একবার দেখবে। এটা কিন্তু এই 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 কারণটা কি আমরা সেটা দেখব। মাইকেল মধুসূদন দত্ত কি হয়েছে, তার বাবা রাজনারায়ণ দত্ত এবং মাকে জাহ্নবী দেবী, দুজন কি করে, ছেলের ভালো পড়াশোনার জন্য ভালো কলেজে দেয়, মানে স্কুল পাস আউট হওয়ার পরে কলেজে দেয়। সেখানে কলেজে একজন ইংরেজি শিক্ষক রিচার্ডসনের পাল্লায় পড়ে, নাকি? তিনি তার সঙ্গে থেকে থেকে ইংরেজি ভাষার দিকে তার আগ্রহ বাড়ে এবং তিনি ইংরেজি ভাষার প্রেমী হয়ে পড়েন। তিনি বাংলা ভাষাকে পরিত্যাগ করে ইংরেজি চলে যায়। সেখানে তার স্বামী, সেখানে সে বিয়ে করে, খ্রিস্টান মেয়েকে একটা বিয়ে করে। সেখানে থাকতে থাকতে তার যে মানে কি হয়, এই কথাগুলো শোনার পর তার বাবা কিন্তু তাকে আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। দেখো ব্যাপারটা কি হলো, এ তো সমাজের চোখে তো একসময় খারাপ, আজকে যদিও আমরা বলছি খুব ভালো, কিন্তু সমাজের চোখে কিন্তু একসময় খারাপ ছিল। প্রতিকূল বিরোধী না হলে, ভিড়ের মধ্যে মিশে গেলে তোমাকে কেউ চিনবে না, ভিড় থেকে বাইরে একা লড়াই করো, তবে সবাই তোমাকে চিনবে। তো এ দেখো কি করলো, বাইরে গিয়ে ইংরেজের পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে শুরু করে, অর্থাৎ বাইরের শিক্ষা গ্রহণ করতে শুরু করে। সেই সময় সেখানে থেকে বঙ্গভূমির প্রতি বলে কবিতাটা লিখেন, অর্থাৎ প্রথম লাইন আছে, এ মিনতি করি পদে, ব্যাপারটি এই প্রথম লাইন দিয়ে কিন্তু কবিতাটা শুরু করেছিলেন, অর্থাৎ বঙ্গভূমির চরণে তিনি সেখানে গিয়ে ভুল বুঝতে পারছেন যে আমি বাংলাকে কতটা ভালোবেসেছি, কতটা অবহেলা করেছি, ওই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং সেখানে অনুরোধ করা হয়েছে যে বঙ্গভূমির কেউ যেন তাকে না ভুলে যায়, এই ভুলটুকু সে আর করবে না, ওই রকম ভাবনা নিয়ে কিন্তু সে কবিতাটা লিখেছিল। আজকে এই যে রিচার্ডসন, তার সঙ্গে দেখানো হতো, হয়তো কবি আজকে এত বড় জায়গায় আসতে পারতো না। কিছু কিছু জায়গায় ভুলটাই বড় কিছু করে দেয়, অর্থাৎ ওই 5 স্টারের অ্যাড দেখেছো তোমরা,
হ্যাঁ, কবি কুছ না করকে দেখিয়ে, এই ফোন তুলে নিয়ে মরাটা উঠে বললো। ঠিক একইভাবে এনার জীবনেও কিছু একটা এরকম ঘটে যায় যে ভুল থেকেই সেখানে, দেখো সে কিন্তু হাল ছাড়েনি, সমাজ তার বিরোধী হয়ে গেল, পরিবার তার বিরোধী হয়ে গেল, তাও সে কিন্তু তার হাল ছাড়েনি। তাই আজকে তাকে নিয়ে আমরা পড়ছি, তিনি আজকে তাই আমরা। তুমি 60 বছর বাঁচো আর 70 বছর বাঁচো, কতদিন বাঁচলে সেটা বড় কথা নয়, তুমি পৃথিবীর জন্য কি করে গেলে, ছাত্র সমাজের জন্য কি করে গেলে, সমাজের জন্য কি করে গেলে, সেটাই তোমার অমরত্ব বৃদ্ধি করবে। যাই হোক, তাহলে কি হলো, মাইকেল মধুসূদন দত্ত তার তার যে লেখা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেছনে কিছু কাহিনী আছে। মাইকেল মধুসূদন দত্তের লেখা আমরা ক্লাস 10 এ অভিষেক পড়েছি, যার মূল কাব্যগ্রন্থ কি ছিল? মেঘনাদ বধ। মাইকেল মধুসূদন দত্ত এক প্রকার মাতাল বলতে পারি আমরা, নাকি? মানে মাতাল কাকে বলি? যে মদ খায়। আচ্ছা, একটা বড় লোক, কোটিপতি লোক, সে যখন বাড়িতে বসে মদ খায়, সে কি বলে? আমি ড্রিঙ্ক করছি। মাতাল বা সেই মদ খাচ্ছে, রাস্তায় এসে দেখে সে মাতাল, সে মদ খাইছে। ব্যাপারটা ওই রকম জায়গায়, অর্থাৎ নিজের স্ট্যাটাসটাকে ক্যারি করতে হবে। যখন তাকে আমরা মাতাল বলছি, ভগবান তুল্য লোক বলা উচিত নয়, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তখন তিনি কিন্তু খ্যাতি লাভ পায়নি। দেখো, খ্যাতি লাভ পাওয়ার পর তুমি যা করবে সব ঠিক। ব্যাপারটা ওই রকম জায়গায়। আজকে যদি আম্বানির পরিবারের ছেলে একটা ছেঁড়া প্যান্ট শুধু কোমরের কাছে একটু আছে, ওটাই নাকি ফ্যাশন হয়ে যাবে। হবে না? হবে না বলো? সেদিন তো এই তো কদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, গোলাপি কালারের জামা প্যান্ট পরেছে আর ব্লু কালারের জুতো পরেছে, প্যান্টটা আবার এইটুকুটা, এখানে চিপা আছে মিডল। ঠিক আছে, ওটাই নাকি ফ্যাশন। ব্যাপারটা ওই জায়গায়, অর্থাৎ তুমি আগে খ্যাতি অর্জন করো, যেখানে হাত দেবে সেখানেই শোনা। ঠিক আছে, চলো তাহলে মাইকেল মধুসূদন দত্ত কেন এত কবি থাকতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে লিখতে গেলেন? যখন তিনি সেখানে মাদক গ্রহণ করতেন, নেশা ভাঙে ডুবে গেছিলেন, তখন একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকেই টাকা পাঠাতেন। সেই সময় বিদ্যাসাগরের কাছে একটা মাতাল আছে, জাত মাতাল যাকে বলে, সেই মাতাল আছে এবং এসে তাকে বলে যে আমাকে কিছু টাকা দাও, আমিও মদ পান করব। বলছে এটা আমি তোমাকে দেবো কেন? তখন তার উত্তরে কিন্তু মাতালটি বলে যে তুমি যে মাইকেল মধুসূদনকে টাকা পাঠাচ্ছ, বিদ্যাসাগর তাকে বলেছিলেন যে তুমিও মেঘনাদ বধের মতো একটা কাব্য লিখে দাও, তাহলে আমিও তোমাকে টাকা দেব। বিদ্যাসাগর, ওনাকে আমরা কিন্তু চিনি জ্ঞানের সাগর রূপে। চুপচাপ বসে কবিতাটা শুনুন। জ্ঞানের সাগর রূপেও আমরা চিনি। জ্ঞানের সাগর, বিদ্যার সাগর, দয়ার সাগর, সমস্ত ধর্ম যেন ওনার মধ্যে প্রবেশ হয়েছে। তিনি যেন সবকিছু সমতুল্য একসঙ্গে তৈরি করেছেন। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত এই সনেট ধর্মী কবিতার মাধ্যমে বিদ্যাসাগরের গুণাবলী ব্যাখ্যা করেছেন। সেটা আমরা কবিতার মাধ্যমে পড়ব। তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নেব, চতুর্দশপদী কবিতাবলী থেকে এই কবিতাটি সংগৃহীত হয়েছে। 86 নম্বর কবিতা সেই বইয়ের, সেই কাব্যগ্রন্থের 86 নম্বর কবিতার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মূল কাব্যগ্রন্থের নাম কি তাহলে? চতুর্দশপদী কবিতাবলী। চলো এবার আমরা দেখব বইয়ের লাইনে কি কি লেখা রয়েছে। প্রথমে দেখো লেখা আছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ ভারতবাসীর প্রত্যেকেই জানে, আমি তো শুরুতেই বললাম, এমন কোন ভারতবাসী বাঙালি নেই যে বিদ্যাসাগরকে চেনে না। ইভেন যদি বাইরের দেশেও যাও, সেখানেও ওনাকে চেনে। যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। যে তুমি যে করুণার সিন্ধু, অর্থাৎ যে মানে ওই যে দয়ার সাগর, বিদ্যার সাগর, দয়ার সাগর বলে, সেই করুণা অর্থাৎ সিন্ধু যেরকম মানে ওই যে চীন, রোমান হরপ, ওইসব জায়গাগুলোকে যে তুলে ধরেছিল, ঠিক সেই জায়গার করুণা অর্থাৎ দয়াবান সিন্ধু যেরকম, সেটা কিন্তু প্রত্যেকের মন জানে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। কি বলছে? দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। এই যে দিন, দুটো দিনের কথার অর্থ হলো গরিব
এই দিন কথার অর্থ হলো দিবস, সেটা নয়। দশস্যই দন্তেন দিন মানে কি দিবস। তাহলে দিন যে দিনের বন্ধু, অর্থাৎ গরিবই গরিবের বন্ধু হয়। এই উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, এই জায়গাটাকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, কি বলছে হেমাদ্রি হেমকান্তি, অর্থাৎ মানে হেম কথার অর্থ কি বরফ, সেই বরফাচ্ছন্ন উঁচু জায়গাতে কি বলছে হেমকান্তি অম্লান কিরণে, বরফের চূড়ায় যেরকম মানে পাহাড়ের চূড়ায় যেরকম বরফ থাকলে সেখানে সূর্যের কিরণ যখন প্রথম আভা ফেলে, সেই আভায় যখন সমগ্র ভারতবাসী আলোকিত হয়, বিদ্যাসাগরকে ওনার সঙ্গেই তুলনা করা হয়েছে এই লাইনটির মাধ্যমে, হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, হয়েছে সেই জনে কত গুণ ধরে কত মতে। গিরিশ এইখানে আমাকে শেষ করতে হবে। কি বলছে যে কিন্তু ভাগ্যের বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, একমাত্র সেই ভাগ্যবান হয় যে ওনার চরণে, মানে বিদ্যাসাগরকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে ওর চরণে। দেখো পর্বত মানেই কঠিন আমরা জানি, কিন্তু সেই কাঠিন্যের জন্য আমাদের কিন্তু ভারতবর্ষ অনেকটাই আগলে রয়েছে এবং তার ছায়াতে অনেক জীবিকা জীবন নির্বাহ হচ্ছে নাকি। তো সেই বলছে যে জন আশ্রয় লয় এই সুবর্ণ চরণে, অর্থাৎ এই সোনার চরণে যে আশ্রয় লয়, সেই জানে কত গুণ ধরে কত মতে। একমাত্র সেই ব্যক্তিটি বলতে পারবে, কি বলতে পারবে যে কত গুণ ওর মধ্যে, কার মধ্যে, হিমালয়ের মধ্যে। আর হিমালয়টা এখানে কে, আমাদের সবার প্রিয় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। কি সেবা তার, সে সুখ সদনে, কি সেবা তার সে সুখ সদনে, কি বা কি সেবা তার সেই সুখ সদন কথার অর্থ গৃহ বা বাড়ি। এই যে তার বাড়িতে যে কি সুখ, কতটা আনন্দ, একমাত্র সেই জানে যে তার চরণে কি নিয়েছে, আশ্রয় নিয়েছে। এবার আমরা শেষ 6 লাইন অর্থাৎ শতকটিকে পড়ে দেখব। কি বলছে দেখো, দানে বাড়ি নদী রূপে বিমলা তিন করি। দানে বাড়ি, বাড়ি মানে জল জানি আমরা, জল দান করছে নদী রূপে বিমলা, বিমলা কথার অর্থ হলো কি নির্মল বা পরিষ্কার, কিঙ্করি অর্থাৎ দাসী, দাসীর মতো যেন তিনি জল সবসময় পরিত্রাণ করছেন, যোগায় অমৃত ফল পরম আদরে। অর্থাৎ ওই হিমালয়ের চরণে কি আছে, জলও আছে, দাস রূপে যেন সবসময় মানুষের সেবা করতে বসে রয়েছে, আবার কি আছে অমৃত ফলও যেন, দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি। দাস রূপ মানে কি, যে তোমাকে সাহায্য করে উইদাউট এনি ফিস। যখন তোমাকে কেউ সাহায্য করবে, মানে বর্তমান যুগে নয়, আগেকার যুগে যখন আমি যেরকম ধরে নাও বা তোমরা যেরকম তোমার বাবা মাকে যদি হেল্প করো কোনো, ওখান থেকে তুমি কোনো ফিস নেবে? কিংবা তোমার বাবা মা তোমাকে যখন ভালোবাসবে, ওখানে কি তোমার কাছ থেকে কোনো ফিস নেবে যে বর্ণা দিয়ে তো আমাকে টাকা, তোকে যে আমি টাকা দিচ্ছি? কখনোই নয়। এটা কি একে অপরের প্রতি মানবিকতা, ভালোবাসা। ঠিক একইভাবে বিদ্যাসাগর যে কাজগুলো করছেন, দাস মানে ওই চাকরকে বলা হচ্ছে না, ওই বলা হয় না যত নত তত উন্নত, অর্থাৎ তুমি যদি কারোর পায়ে পা ছুঁয়ে প্রণাম করো, তুমি মাথা নত করলে হ্যাঁ, কিন্তু সবার সামনে তোমার কিন্তু মাথা অনেক উঁচু হবে। ঠিক একই কথা এখানে বলছে, দীর্ঘশিরু তরুদল দাস রূপ ধরি, অর্থাৎ দীর্ঘশিরু মাথা উঁচু, অর্থাৎ বড় বড় গাছগুলি কি করছে, দাস রূপ ধরে যেন সবাইকে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কি করছে, পরিমলে ফুল ফুল 10 দিশ ভরে। পরিমল কথার অর্থ কি, সুগন্ধ, সুগন্ধ অর্থাৎ ফুল ফল দিয়ে সুগন্ধে 10 দিশ মানে চারিদিক, এদিক ওদিক চারিদিক ভরিয়ে তুলেছে। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, অর্থাৎ দিবসে কথার অর্থ কি, দিনে, দিনে শীতল অর্থাৎ ঠান্ডা শীতল ছায়া বনেশ্বরী বড় গাছরা প্রদান করে, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশায় কথার অর্থ কি, রাত্রিবেলা, রাত্রিবেলা সুশান্ত নিদ্রা
ক্লান্তি দূর করে। তাহলে এগুলো কে জানতে পারবে? যারা একমাত্র বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিবে, সে তাকে সৌভাগ্যবান বলা হবে এবং তিনি একমাত্র বুঝতে পারবেন যে হিমালয় হাজার কঠিন হলেও তার অন্তর সবার জন্য ভালোবাসা অফুরন্ত রয়েছে। এটাই হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা আমাদের 11 ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট কবিতা এখানে শেষ হলো তোমাদের। আমাকে একটু জানাও তোমরা কোন জায়গায় কি বুঝতে পারোনি, কোন লাইনটার অর্থ তোমরা বুঝতে পারোনি, কাইন্ডলি আমাকে প্রত্যেকে জানাও। বোর্ডের সবকিছু তোলা হয়ে গেছে আশা করি প্রত্যেকের, নাকি? থ্যাংক ইউ। চলো।